আজ তোমাদের শোনাবো এমন একটা ঘটনা যেটা শুধু একটা গল্প নয়, এটা একটা অভিশাপ। আর আমি চাইলে এটাকে বানিয়ে বলতে পারতাম, কিন্তু সমস্যা হলো এই জিনিসটা এখনো শেষ হয়নি। হয়তো এই মুহূর্তেও কেউ আমাকে দেখছে। ঘটনাটা শুরু হয়েছিল সেই রাত থেকে, যেদিন আমি প্রথমবার কালনাগিনীর কোপ এর কথা শুনেছিলাম। সেই সময় আমি কাজের জন্য গিয়েছিলাম নদিয়ার এক গ্রামে। গ্রামটা চারদিক থেকে ধানক্ষেত আর জলাভূমি দিয়ে ঘেরা। দিনের বেলা সবকিছু স্বাভাবিক, কিন্তু সূর্য ডোবার পর পুরো জায়গাটা বদলে যেত। লোকজন সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোত না। আমি প্রথমে ভেবেছিলাম এও সেই পুরনো গ্রামের ভয় দেখানো গল্প, কিন্তু এক রাতে চায়ের দোকানে বসে থাকতে থাকতে একজন বৃদ্ধ হঠাৎ বলল, সাপকে ভয় করিস তো কর, কিন্তু কালনাগিনীকে কখনো রাগাবি না। আমি একটু হেসে বললাম, কালনাগিনী আবার কি? বৃদ্ধ লোটা চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে বলল, ও সাপ না, ও দেবীও না, ও এক অভিশাপ। সেই রাতেই আমার কৌতূহল শুরু। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? সে একটু চুপ করে থেকে বলল, অনেক বছর আগে এই গ্রামের এক মেয়েকে সবাই মেরে ফেলেছিল। আমি অবাক হয়ে বললাম, কেন? সে বলল, লোকেরা ভাবত সে ডাইনি। বাড়ির আশেপাশে সব সময় সাপ ঘুরত। আমি তখনও বিশ্বাস করছিলাম না। বৃদ্ধ বলল, ওকে এক রাতে এই ধান ক্ষেতের মাঝখানে বেঁধে রাখা হয় আর সাপ ছেড়ে দেওয়া হয় তার গায়ে। আমার শরীর কেঁপে উঠল। তারপর সকাল সন্ধে যখন লোকজন দেখতে যায়, মেয়েটা নেই, কিন্তু পুরো ক্ষেত ভর্তি সাপ। আমি চুপ করে গেলাম। সে বলল, সেই রাতের পর থেকেই এই জায়গায় কেউ নিরাপদ না, বিশেষ করে যারা ওকে বিশ্বাস করেনি। আমি হেসে বললাম, এসব গল্পে আমি বিশ্বাস করি না। বৃদ্ধ শুধু বলল, রাত হলে ওই পথটা দিয়ে যাস না, কিন্তু আমার তো সেই অভ্যাসই খারাপ। যেখানে বারণ সেখানেই যাওয়ার ইচ্ছে। সেই রাতেই আমি বেরিয়ে পড়লাম, হাতে একটা টর্চ আর একটা ছোট লণ্ঠন নিয়ে ধান ক্ষেতের সেই সরু পথ ধরলাম। চারপাশে কুয়াশা, দূরে কোথাও একটা প্যাঁচার ডাক। কিন্তু কয়েক মিনিট হাঁটার পর আমি বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই। চারপাশে অদ্ভুত নীরবতা, একটা পোকাও ডাকছে না। আমি থামলাম। ঠিক তখনই একটা শব্দ। আমি টর্চটা জ্বালিয়ে নিচে তাকালাম, আর আমার বুকটা ঢক করে উঠল। আমার পায়ের ঠিক সামনে একটা কোবরা ফোনা তুলে দাঁড়িয়ে। আমি স্থির হয়ে গেলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম ওটা একা না। চারপাশে জলের ভেতর ঘাসের মধ্যে একটার পর একটা সাপ উঠছে, ছোট বড় কালো সবুজ অসংখ্য। আমি ধীরে ধীরে পেছাতে লাগলাম। ঠিক তখনই একটা কণ্ঠস্বর, মেয়ের কণ্ঠ। এত রাতে এখানে কেন এসেছে? আমি পিছন ফিরে তাকালাম, আর যা দেখলাম সেটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। একটা মেয়ে, কিন্তু পুরোপুরি মানুষ না। তার শরীরের নিচের অংশটা সাপের মতো, আর মাথার পেছনে অনেকগুলো ফোনা। একটা না, 5টা 7টা, যেন অসংখ্য। তার চোখ দুটো ঝলঝল করছে লাল আলোয়। আমি বুঝতে পারলাম এটাই কালনাগিনী। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার চারপাশে সব সাপগুলো মাথা নিচু করে আছে। সে আবার বলল, তুই কি জানিস, এখানে যারা আসে তারা আমার হয়ে যায়? আমি কোনো মতে বললাম, আমি ভুল করে এসেছি। সে হেসে উঠল। সেই হাসিটা শুনে মনে হচ্ছিল চারদিকের সব সাপ একসাথে ফোঁস করছে। সে বলল, ভুল বলে কিছু নেই, যাদের আমি ডাকি তারাই আসে। আমি পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু হঠাৎ অনুভব করলাম আমার পা নড়ছে না। নিচে তাকিয়ে দেখি কয়েকটা সাপ আমার পায়ে জড়িয়ে গেছে, ঠান্ডা, পিচ্ছিল। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সে ধীরে ধীরে কাছে এসে আমার সামনে থামল। তার মুখ আমার খুব কাছে। সে ফিসফিস করে বলল,
তুই কি জানিস আমাকে যারা মেরেছিল তারা সবাই এখনো বেঁচে নেই? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি তো কিছু করিনি। সে বলল, কিন্তু তুই বিশ্বাস করিসনি। এই কথাটা শুনেই আমার মাথায় যেন বজ্রপাত হলো। হঠাৎ মনে পড়ল চায়ের দোকানে আমি ওর গল্প শুনে হেসেছিলাম। সে যেন আমার মনের কথা পড়ে ফেলল। হাসছিলি তাই না? তার চোখের আলো আরো লাল হয়ে উঠল। চারপাশের সাপগুলো একসাথে নড়ে উঠল। আমি বুঝতে পারছিলাম আর কয়েক সাপ জয়ন্তে গেল। একেন্ড দূরে একটা আলো জ্বলে উঠল। ঠিক তখনই দূরে একটা আলো জ্বলে উঠল, একটা লণ্ঠনের আলো। আর সেই আলোর সাথে একটা আওয়াজ, ওই জায়গা ছেড়ে দে। আমি তাকিয়ে দেখলাম সেই চায়ের দোকানের বৃদ্ধ। সে দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে। কালনাগিনী হঠাৎ থেমে গেল। তার চোখে রাগ। সে ফিসফিস করে বলল, আজকে তুই বাঁচলি, কিন্তু চিরকাল না। তারপর সে ধীরে ধীরে পিছিয়ে গেল। আর আশ্চর্য, তার সাথে সাথে সব সাপগুলো অদৃশ্য হয়ে গেল। আমার পা ছেড়ে দিল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। বৃদ্ধ এসে আমাকে টেনে তুলল। সে চিৎকার করে বলল, দৌড়। আমরা দুজন দৌড়াতে লাগলাম। অনেক দূরে এসে থামলাম। আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, ওটা কি ছিল? বৃদ্ধ শুধু বলল, তুই আজকে শুধু ওর নজরে পড়েছিস, এখন থেকে সাবধানে থাক। আমি বললাম, মানে? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ও কাউকে ছাড়ে না। সেই রাতের পর আমি গ্রাম ছেড়ে চলে আসি। কিন্তু সমস্যা হলো, ঘটনা এখানেই শেষ হয়নি। কারণ সেই রাতের পর থেকে আমি যেখানে যাই, আমি মাঝে মাঝে দেখতে পাই মাটির উপর দিয়ে একটা ছায়া সরছে। আর রাতে ঘুমোতে গেলে আমার বিছানার পাশে ফোঁস ফোঁস শব্দ। একদিন সাহস করে আমি নিচে তাকালাম আর দেখলাম একটা ছোট সাপ আমার হাতের উপর দিয়ে ধীরে ধীরে উঠে যাচ্ছে। আমি জমে গেলাম। আর ঠিক তখনই কানে একটা ফিসফিস আওয়াজ, আমি তোকে ছাড়িনি। রাত তখন ৩:৩০। ঈশিতা এখনো জানলার সামনে দাঁড়িয়ে কাঁপছে। নিচের রাস্তায় যে মেয়েটাকে সে দেখেছিল সেটা আর নেই। রাস্তা পুরো ফাঁকা, শুধু বৃষ্টির পানি পড়ছে আর দূরে বিদ্যুতের আলো মাঝে মাঝে পুরো শহরটাকে সাদা করে দিচ্ছে। কিন্তু ঈশিতার মাথার ভিতর একটা কথাই ঘুরছিল, ওটা আমার মতো দেখতে ছিল কেন? হঠাৎ পিছন থেকে টিভিটা আবার নিজে থেকেই অন হয়ে গেল। ঝিরঝির শব্দ। তারপর ধীরে ধীরে স্ক্রিনে একটা ছবি ভেসে উঠল। একটা পুরনো বাড়ি, অন্ধকার, ফাঁকাচোরা। আর বাড়িটার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে, লম্বা চুল, সাদা পোশাক। ঈশিতার বুকের ভিতরটা কেঁপে উঠল, কারণ মেয়েটা ধীরে ধীরে মুখ তুলতেই সে বুঝল ওটা সেই একই জিনিস। ঠিক তখনই টিভির স্ক্রিনে লেখা ভেসে উঠল, তুই আমাকে ভুলে গেছিস। ঈশিতা পিছিয়ে এলো। কে তুমি? টিভির ভিতর থেকে ফিস ফিস আওয়াজ এলো, তুই আমাকে মেরে ফেলেছিলি। ঈশিতা হতভম্ব হয়ে গেল। ফি ফি ফি, আমি? না, আমি কাউকে মারিনি। হঠাৎ স্ক্রিনে দ্রুত অনেকগুলো ছবি ভেসে উঠতে লাগল। একটা স্কুল, একটা ছাদ, কয়েকজন মেয়ে হাসছে, আর একটা মেয়ে একা দাঁড়িয়ে কাঁদছে। ঈশিতার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। সে মাথা চেপে ধরো। তারপর আচমকা একটা স্মৃতি ফিরে এলো। ক্লাস 9-এ পড়ার সময় তাদের স্কুলে একটা মেয়ে ছিল, নাম মেঘালা। খুব চুপচাপ, কারো সাথে বেশি কথা বলতো না, কিন্তু সবাই ওকে নিয়ে মজা করত, কারণ ও নাকি অদ্ভুত ছিল। সব সময় একা একা থাকত, দেয়ালের দিকে তাকিয়ে কথা বলতো। ঈশিতাও বন্ধুদের সাথে মিলে অনেকবার ওকে অপমান করেছিল। একদিন স্কুলের ছাদে ওকে ভয় দেখাতে গিয়ে সবাই মিলে ওকে আটকে রেখেছিল। মেঘালা তখন কাঁদতে কাঁদতে বলছিল, আমাকে ছেড়ে দাও প্লিজ।
কিন্তু কেউ শোনেনি। তারপর সেদিন রাতে মেঘালা আত্মহত্যা করেছিল। ঈশিতার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। না, না, এটা সত্যি না। ঠিক তখনই ঘরের সব জানলা একসাথে খুলে গেল। প্রচণ্ড ঠান্ডা বাতাস ঢুকে পুরো ঘর তছছ করতে লাগল। টিভির স্ক্রিনে মেঘলার মুখ ধীরে ধীরে বড় হতে লাগল, আর সে হাসছিল, একটা ভয়ঙ্কর অস্বাভাবিক হাসি। এবার তোর পালা। হঠাৎ টিভি বিস্ফোরণের মতো ফেটে গেল। ঘর অন্ধকার। ঈশিতা চিৎকার করে পিছিয়ে পড়ল। তারপর সে শুনল ঘরের ভিতরে কেউ হাঁটছে, ধীরে ধীরে, টুপ টুপ টুপ। মনে হচ্ছিল ভেজা পায়ে কেউ হাঁটছে। ঈশিতা দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। সে প্রাণপণে দরজা ধাক্কাতে লাগল। কেউ আছেন। ঠিক তখনই পিছন থেকে একটা গলা এলো, ঈশিতা। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল আর দেখল মেঘলা ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার ওর শরীরটা স্বাভাবিক না। গলা বাঁকা, হাত পা উল্টো দিকে মোড়ানো, আর চোখ থেকে কালো পানি পড়ছে। ঈশিতা কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও। মেঘলা ধীরে ধীরে এগোতে লাগল। যখন আমি কাঁদছিলাম তখন তোরা হাসছিলি। ঘরের লাইটগুলো অন অফ হতে লাগল। প্রতি সেকেন্ডে মেঘলা একটু একটু করে কাছে চলে আসছিল। ঈশিতা পিছিয়ে যেতে যেতে দেয়ালে ঠেকে গেল। তারপর আচমকা মেঘলা এক সেকেন্ডে তার সামনে এসে দাঁড়াল। ওর মুখ এত কাছে যে ঈশিতা পচা গন্ধটা স্পষ্ট বুঝতে পারছিল। মেঘলা ফিসফিস করে বলল, তুই জানিস একা একা মরতে কত কষ্ট হয়? ঈশিতা কাঁদতে লাগল, আমি ইচ্ছে করে করিনি। মেঘলার চোখ থেকে কালো রক্ত পড়তে লাগল। কিন্তু তোরা সবাই দেখেছিলি। ঠিক তখনই পুরো ফ্ল্যাটের দেয়াল থেকে অসংখ্য হাত বেরোতে শুরু করল। কালো হাত, লম্বা নখ। সবগুলো হাত ঈশিতার দিকে বাড়ছে। সে চিৎকার করে মেঝেতে বসে পড়ল। প্লিজ, আমাকে ছেড়ে দাও। হঠাৎ সব থেমে গেল। বুড়ো নিস্তব্ধ। মেঘলা দাঁড়িয়ে আছে। তারপর খুব ধীরে বলল, তুই যদি সত্যি অনুতপ্ত হস তাহলে সত্যিটা সবাইকে বল। ঈশিতা কাঁপতে কাঁপতে তাকিয়ে রইল। মেঘলা ধীরে ধীরে জানালার দিকে ভেসে গেল, তারপর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ঠিক তখনই ঈশিতার ফোনে নেটওয়ার্ক ফিরে এলো। সে সঙ্গে সঙ্গে তার পুরনো স্কুলের বন্ধুদের ফোন করল। কেউ ফোন ধরল না, শুধু একজন ধরল, রিয়া। রিয়ার গলা কাঁপছিল। ঈশিতা, তুইও কি ওকে দেখেছিস? ঈশিতা জমে গেল। মানে? রিয়া কাঁদতে কাঁদতে বলল, গত 3 দিন ধরে ও আমাদের সবার কাছে আসছে। কি? আজ সন্ধ্যায় তন্ময় ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। ঈশিতার বুক ঠান্ডা হয়ে গেল। কি বলছিস? রিয়া ফিসফিস করে বলল, মরার আগে শুধু একটাই কথা বলেছিল, জানালার বাইরে ও দাঁড়িয়ে আছে। লাইন কেটে গেল। ঠিক তখনই আবার জানলায় টক টক শব্দ শুরু হলো। ঈশিতা ধীরে ধীরে তাকাল। জানলার বাইরে এবার শুধু মেঘলা না, অনেকগুলো মুখ ভাসছে। সবাই স্কুল ইউনিফর্ম পরে, সবাই হাসছে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে মেঘলা। ও ধীরে ধীরে আঙুল তুলে ঈশিতার দিকে দেখাল। তারপর সব মুখ একসাথে বলতে শুরু করল, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। ঈশিতা কান চেপে ধরল। ঠিক তখনই তার ফোনে একটা ভিডিও নিজে থেকেই চালু হলো। স্ক্রিনে দেখা যাচ্ছে তার নিজের ফ্ল্যাট, কিন্তু ভিডিওটা বাইরে থেকে তোলা, 10 তলার জানলার বাইরে থেকে। কেউ শূন্যে ফেসে দাঁড়িয়ে ভিডিও করছে। ঈশিতার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ভিডিওতে দেখা গেল তার পিছনে মেঘলা দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে পিছনে কেউ নেই। ঈশিতা ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। খালি ঘর। আবার ফোনের দিকে তাকে। ভিডিওতে মেঘলা হাসছে,
তারপর ধীরে ধীরে ফোনের ক্যামেরার দিকে এগিয়ে এল, আর স্ক্রিন পুরো কালো হয়ে গেল। 1 সেকেন্ড পরে শুধু একটা লেখা ভেসে উঠল, আমি এখন আর একা নয়। হঠাৎ পুরো বিল্ডিং কেঁপে উঠল, লাইট নিভে গেল, বাইরে বজ্রপাত হল, আর সেই আলোতেই ঈশিতা দেখল জানালার বাইরে শত শত মানুষ ভাসছে। সবাই নিচের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছিল তারা কাউকে অপেক্ষা করছে। ঈশিতা ভয়ে পিছিয়ে এল। তারপর হঠাৎ তার বেডরুমের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। অন্ধকার ঘরের ভিতর থেকে একটা ছোট মেয়ের গলায়, দিদি। ঈশিতা থেমে গেল। গলাটা খুব পরিচিত, কারণ এটা মেঘলার গলা না, এটা তার ছোটবেলার নিজের গলা। তারপর অন্ধকারের ভিতর হয়ে একটা ছোট মেয়ে বেরিয়ে এল, স্কুল ড্রেস পরে, মুখে কাটা দাগ আর চোখে ভয়। সে কাঁদতে কাঁদতে বলল, ও সেদিন শুধু বন্ধু চাইছিল। ঈশিতার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বুঝতে পারছিল যেটা সে মজা ভেবেছিল সেটা কারো পুরো জীবন শেষ করে দিয়েছিল। ঠিক তখনই আবার মেঘলা জানলার বাইরে দেখা দিল, কিন্তু এবার ওর মুখে রাগ নেই, শুধু দুঃখ। সে খুব ধীরে বলল, একা মানুষকে কখনো একা করে দিস না। তারপর ধীরে ধীরে সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে প্রতিবেশীরা ঈশিতাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। ঘরের সব জানলা খোলা ছিল, টিভি ভাঙা, আর দেয়ালে ভেজা আঙুল দিয়ে একটা বাক্য লেখা, তোমরা কি এখন আমাকে দেখতে পাচ্ছে? ঈশিতা এরপর আর কখনো আগের মতো ছিল না। সে স্কুলে গিয়ে সব সত্যি স্বীকার করেছিল, মেঘলার পরিবারের কাছেও ক্ষমা চেয়েছিল। কিন্তু আজও প্রতিবার ঝড়ের রাতে রাত ৩:৩৩ বাজলেই ঈশিতার জানলায় ধীরে ধীরে টক টক শব্দ হয়। কাছের ওপারে একটা মেয়ে দাঁড়িয়ে হাসে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরো ভয়ঙ্কর বাস্তব হন্টেড গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি।